Hello dear student, welcome to our channel Guide to Your Success, Your Success Guide। তো চলো আজকে একটি দুর্দান্ত ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে ভূগোলের ক্লাস। নয়ন স্যার তোমাদের ভূগোল দেন, কিন্তু নয়ন স্যারের একটা সরকারি চাকরি ইন্টারভিউ থাকার জন্য সে 10 থেকে 15 দিন মতো ক্লাস দেবে না। তার পরিবর্তে আমরা তোমাদেরকে ক্লাস দিয়ে দেবো এবং আশা করি ভালো ক্লাস দেবো, তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং ভূগোলকে এরকমভাবে চুটকিতে বুঝিয়ে দেবো, একদম সহজে বুঝতে পারবে। সহজ এবং সরল ভাষায় ভূগোল বুঝিয়ে দেবো, কোনো ভূগোলের উপর কোনো চাপ নেবে না। আজকে উপদ্বীপীয় ভারত, পেনিনসুলার প্ল্যাটু যাকে বলা হয় ইংরাজিতে, আর বাংলাতে উপদ্বীপীয় ভারত, সেই ক্লাসের আজকে প্রথম পার্ট। এই ক্লাসটি আমি দুটো ক্লাসে দেব, মানে এই চ্যাপ্টারটি দুটো ক্লাসে আমি কমপ্লিট করব, বুঝতে পেরেছো? আজকে প্রথম ক্লাস, এরপরের সেকেন্ড পার্টে পরেরটা কমপ্লিট করব। আজকে কি করাবো বলে দেবো তোমাদেরকে। আমি ম্যাপ আঁকবো, এখানে ম্যাপ এঁকে তোমাদেরকে ভালো করে একদম ম্যাপের সাহায্যে প্রথমে বোঝাবো, তারপরে আমি কিন্তু নোট করে দেবো। নোটগুলি কিন্তু তোমরা খাতা পেন নিয়ে অবশ্যই বসবে, খাতা এবং পেন নিয়ে অবশ্যই বসবে, নোট করে নেবে। বা আমি একটা স্লাইডের পর আমি সাইডে সরে যাবো, স্ক্রিনশট করার আমি টাইম দেবো। স্ক্রিনশট করে তুমি হয়তো এখন বুঝে নেবে, স্ক্রিনশটগুলি করবে, তারপরে তুমি পরে নোট করতে পারো ক্লাস শেষের পর। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাস প্রথমে ম্যাপটা এখানে বুঝাতে সুবিধা হবে তোমাদের, উপদ্বীপীয় ম্যাপটা। সরি, এই ম্যাপটা দেখো বড় করে এঁকেছি একটু। এইটা গুজরাট, বুঝতে পারছো, আর এটা দক্ষিণ ভারত, পুরো দক্ষিণ ভারত। তাহলে উপদ্বীপীয় মালভূমি দক্ষিণ ভারতে দেখতে পাওয়া যায় স্যার, দক্ষিণ ভারতে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে গুজরাট, আর এটা পুরো ইন্ডিয়া। এদিকে পশ্চিমবঙ্গ আসছে, এতদূর নিশ্চয়ই আসছে, দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ এদিকে, হ্যাঁ। আর এটা হচ্ছে গুজরাট। এবার দেখো, হ্যাঁ, এ হচ্ছে ভারতের উপদ্বীপ। এবার একটা জিনিস দেখো, লক্ষ্য করো, এইটা হচ্ছে তোমাদের দক্ষিণ ভারত। কি স্যার? দক্ষিণ ভারত পুরো। এই দক্ষিণ ভারতে এইটাকে বলা হয় উপদ্বীপ। এই যে এই ভূখণ্ড দেখতে পাচ্ছ তোমরা, এই ভূখণ্ডটাকে উপদ্বীপ বলছে। কেন স্যার? বুঝে দিচ্ছি তোমাকে, আগে মুখে বলে দেই যে স্থলভাগের 3 দিকে জল থাকে, বা যে স্থলভাগ 3 দিকে জল দ্বারা ঘেরা থাকে, তাকেই বলা হয় উপদ্বীপ বা পেনিনসুলার ইংরেজিতে, আর বাংলাতে কি বলা হয়? উপদ্বীপ। কেন উপদ্বীপ বলা হয়? দেখো এইদিকে আরব সাগর আছে, কি আছে? আরব সাগর, আরব সি। এইদিকে বে অফ বেঙ্গল, বিওবি লিখছি, বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর। জানো তো তোমরা, ভারতের এদিক বঙ্গোপসাগর, এদিকে আরব সাগর। আর নিচে কি আছে স্যার? ইন্ডিয়ান ওশিয়ান, মানে ভারত মহাসাগর। এতদূর আসছে, হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ এতদূর ইন্ডিয়ান ওশিয়ান। এতদূর মানে দেখতে পাবে না, একটু ওপরে লিখি, ইন্ডিয়ান ওশিয়ান, ইন্ডিয়ান ওশিয়ান, ভারত মহাসাগর। তাহলে দেখো এই ভূখণ্ডের, যে কোনো ভূখণ্ডের 3 দিকে যদি জল দ্বারা ঘেরা থাকে এবং একদিক মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত থাকে এবং 3 দিক জল দ্বারা ঘেরা থাকে, তাকে বলা হয় উপদ্বীপ। বুঝতে পেরেছো? উপদ্বীপ যেটা লিখেছি, বুঝতে পেরেছো? 3 দিক যদি জল দ্বারা ঘেরা থাকে এবং একদিক তোমার মূল ভূখণ্ডের সাথে যুক্ত থাকে, কানেক্ট থাকে, তাকে বলা হয় কি স্যার? উপদ্বীপ বলা হয়। বুঝতে পারলে? তো ভারতের এইটা হচ্ছে উপদ্বীপ, পুরো দক্ষিণ ভারতটা দেখতে পাচ্ছ, এই গুজরাট থেকে শুরু করে এই পুরোটা যেটা এঁকেছি, পুরো একটা উপদ্বীপ। হ্যাঁ, এই উপদ্বীপের মধ্যে আমাদের যে পর্বতমালা, হ্যাঁ, মালভূমি, যেগুলো আমরা দেখতে পাই, আমি ম্যাপে এখানে এঁকে দেখিয়ে দেবো কোথায় কোথায় কোন পর্বতমালা আছে, কোন মালভূমি আছে। বুঝতে পেরেছো? সেইগুলি হচ্ছে উপদ্বীপে মালভূমি, কারণ উপদ্বীপে অবস্থিত বলে। হ্যাঁ, তো দেখো এইটা হচ্ছে উপদ্বীপে মালভূমি ভারতের। এবং দেখো শ্রীলঙ্কা পুরো দ্বীপ, এখানে শ্রীলঙ্কা আছে, এই শ্রীলঙ্কাটা হচ্ছে পুরো দ্বীপ।
পুরো দ্বীপ, কারণ এই এই চারদিকে জল দ্বারা ঘেরা, চারদিকে জল দ্বারা ঘেরা থাকলে দ্বীপ হবে। যেমন লাক্ষাদ্বীপ আছে আমাদের, এদিকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ আছে, ওগুলো কি চারিদিকে জল দ্বারা ঘেরা, সেই জন্য ওগুলো কি দ্বীপ। এবার দেখো এই ভারতীয় উপদ্বীপের এইখান দিয়ে শুরু করে এইখানে কি আছে স্যার, একদম দিল্লি পর্যন্ত আছে তোমার আরাবল্লী পর্বত। এটা কি আরাবল্লী পর্বত স্যার। এইভাবে তোমরা কিন্তু খাতায় আঁকবে এবং নোট করবে, এইভাবে বড় করে একটু আঁকবে, দিয়ে এইভাবে আমার মতো দেখে দেখে নোট করবে, বা এখন স্ক্রিনশট করে নিতে পারো, এখন নোট না করে বুঝতে পারো, পরে আমি স্ক্রিনশট করার টাইম দেবো, স্ক্রিনশট করে নেবে। প্রথমে বলেছি এটা হচ্ছে আরাবল্লী, কি স্যার এটা আরাবল্লী পর্বত। এটা কোথায় আছে? রাজস্থানে আছে, রাজস্থানে অবস্থিত আরাবল্লী পর্বত। বুঝতে পেরেছো? এটা আরাবল্লী পর্বত রাজস্থানে অবস্থিত। এই আরাবল্লীর পূর্ব দিকে ঠিক এইখানে মধ্যপ্রদেশের দিকে এটা হচ্ছে মালওয়া বা মালব্য মালভূমি। কি বলা হয় একে? মালব্য মালভূমি। মালব্য মালভূমি বলা হয়, মধ্যপ্রদেশে অবস্থিত। এবং এই দিকে পুরোটা তোমার ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার কিছু অংশ জুড়ে, পুরো ঝাড়খণ্ডটা প্রায়, এটা হচ্ছে ছোট নাগপুর মালভূমি। আর এইদিকে আরো যখন যাব, এদিকে একটা গ্যাপ দিয়ে এই দিকটা আসছে, নিশ্চয় দেখতে পাচ্ছ, এই শিলং মেঘালয়ের দিকে গারো খাসি জয়ন্তিয়া, এটা কিন্তু ছোট নাগপুর মালভূমির অংশ, একটা ছোট নাগপুর মালভূমির অংশ, যেটা কিন্তু মিডিলে কোনো কিছু ঘটনা ঘটেছিল, এই মিডিলটায় কোনো কিছু ঘটনা ঘটার ফলে কি হয়, ওইটা বিচ্ছিন্ন হয়ে যায়। সেটা কেন হয়েছে ক্লাসে পুরো ডিটেলসে আলোচনা করে দেবো। এখন এটা জানো যে ওইটা গারো খাসি জয়ন্তিয়া, যেটা শিলংয়ে আছে, মেঘালয়ে আছে, পরপর 3টি পর্বতশ্রেণী আছে, গারো, খাসি, জয়ন্তিয়া। এটা কিন্তু ছোট নাগপুর মালভূমির একটা অংশ বটে। এটা হয়ে গেল। এরপর দেখো এইখানে আছে তোমাদের এই পর্বতটা হচ্ছে বিন্ধ্য। কি পর্বতমালা? বিন্ধ্য পর্বতমালা। এবং তার নিচে আছে তোমার এরকম ভাবে, এটা হচ্ছে তোমার সাতপুরা পর্বতমালা। বুঝতে পারলে? এবং এই দিকে এটা কি বলতো? পশ্চিম ঘাট, ওয়েস্টার্ন ঘাট যাকে বলা হয়, ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিম ঘাট পর্বতমালা। ওয়েস্টার্ন ঘাট এখানে এসে মিশেছে, ওয়েস্টার্ন ঘাট মানে পশ্চিম ঘাট পর্বতমালা। পশ্চিম ঘাট পর্বতমালা। আমার লেখাটা একটু খারাপ, তোমরা একটু বুঝে নেবে, মানিয়ে নেবে। পশ্চিম ঘাট পর্বতমালা এরকম ভাবে। আর এই দিকে আছে তোমাদের দিয়ে এখানে এসে মিলিত হয়েছে, এইখানে এসে কিন্তু মিলিত হয়েছে। এটা হচ্ছে পূর্ব ঘাট। এটা যদি ভারতের উপকূল হয়, মানে ভারতের উপদ্বীপীয় অংশ হয়, পুরো দক্ষিণ ভারতটা, তো এইখানে আছে কি, এটা হচ্ছে
পশ্চিম ঘাট, কারণ পশ্চিম দিকে অবস্থিত, পশ্চিম দিকে আরব সাগর, আরব সাগরের উপকূলে অবস্থিত হচ্ছে পশ্চিম ঘাট পর্বতমালা, এবং বঙ্গোপসাগর বে অফ বেঙ্গলের যেটা যে সাইডে আছে সেটা হচ্ছে পূর্বঘাট পর্বতমালা, পূর্বঘাট পর্বতমালা। তো দেখো পূর্বঘাট পর্বতমালা একটু আলাদাভাবে এঁকেছি, দেখো পশ্চিমঘাট পর্বতমালা একটু আলাদাভাবে এঁকেছি, দেখতেই পাচ্ছ। কারণ কি বলতো, পশ্চিমঘাট পর্বতমালা হচ্ছে একটা পুরো শৃঙ্খলে, এখানে কিন্তু কাট নাই সেরকম, মানে পুরো একদম এক লাইনে আছে, মিডিলে কোনো কাট নেই, বুঝতে পেরেছো, একদম এক লাইনে। কিন্তু এই পূর্বঘাট পর্বতমালা ক্ষয়কার্যের ফলে অনেকটা ক্ষয় হয়ে গেছে, এবং এই পশ্চিমঘাট পর্বতমালার থেকে অনেকটা কি, এটা অনেকটা তোমার হাইটে একটু নিচু টাইপের, হাইটে অনেকটা নিচু। মানে এদের যেমন এলিভেশন আছে, এদের পূর্বঘাট পর্বতমালা নেই। কারণ এই তোমাদেরকে নয়ন স্যার নিশ্চয় বলেছে হিমালয় পর্বত সৃষ্টির ব্যাপারে। হিমালয় পর্বত যখন সৃষ্টি হয়, এইদিকে ছিল কি আঙ্গারা ল্যান্ড, আর নিচে কি ছিল গন্ডোয়ানা ল্যান্ড, এরকম ভাবে দেখো ভারতের নিচেটা এরকম। এখানে যে সংঘর্ষ হয় গিয়ে গন্ডোয়ানা ল্যান্ড গিয়ে একদম আঙ্গারা ল্যান্ডে গিয়ে সংঘর্ষ করে, তার ফলে কি হয় যে এই ভারতের পুরো এই জিনিসটা মানে এই সাইডটা উঠে যায় উপর দিকে, এবং এই সাইডটা কি হয়, পুরো সাইডটা বসে যায়, বুঝতে পেরেছো, এই সাইডটা অনেকটা বসে যায় এবং এই পশ্চিম দিকের সাইডটা উঠে যায়। মানে এরকম ভাবে আঁকা যদি হয় একটা, আমি তোমাকে এঁকে বোঝানোর চেষ্টা করি, এটা যদি ভারতের এরকম হয়, এরকম হয়ে গেছে, সরি আঁকাটা সেরকম হলো না, এরকম হয়ে গেছে। তোমরা যদি দেখো ভারতটাকে যদি আমি তুলে এরকম ভাবে এই সাইড থেকে নিচে থেকে দেখি, বুঝতে পারছো, নিচে থেকে যদি আমি দেখি, তো এরকম ভাবে যদি ভারতটাকে এরকম সোজা করে দেই, এই ম্যাপটাকে দেখতে পাবে এই দিক উঁচু এবং এই দিক নিচু, কারণ এই দিকটা উঠে গেছে সংঘর্ষের ফলে এবং এই সাইডটা বসে গেছে। তার ফলে কি হয় স্যার, কি হবে, কি ঘটবে তাহলে, এইদিকে যে নদীগুলো কোন দিকে যাবে, এই পূর্বঘাট থেকে যে নদীগুলো উৎপন্ন হবে সেগুলো কোন দিকে যাবে, এই বেশিরভাগই নদী কিন্তু এই যতগুলি নদী আছে বেশিরভাগই নদী কিছু কিছু বাদে এই পূর্বঘাটের দিকে কিন্তু চলে গেছে, মানে এই পশ্চিম ঘাট থেকে উৎপন্ন হয় এদিকে চলে গেছে। তারপরে নদী কি করে, নদীর যখন পড়াবো নদীর যে চ্যাপ্টারটা আসবে ভারতের নদ নদী, তখন কিন্তু ভালো করে বুঝিয়ে দেবো। এখন মোটামুটি তোমাদেরকে সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি যে নদী ক্ষয় কার্য করে। নয়ন স্যার এমনিতে পড়িয়েছে তোমাদেরকে হিমালয় যখন পড়িয়েছে অবশ্যই বুঝতে পারবে যে নদী ক্ষয়কার্য করে এদিকে অনেকটা তোমার কি ইরোশন করেছে, মানে ক্ষয়কার্য করার ফলে কি হয়, এইগুলো গ্যাপ হয়ে গেছে, মানে সবকে ক্ষয়কার্য করে তোমার নদীর যাত্রাপথে যদি নদী বয় অবশ্যই ক্ষয়কার্য চালায়, তো সেই ক্ষয়কার্যের ফলে কিন্তু এইভাবে গ্যাপ বিচ্ছিন্ন হয়ে গেছে, মানে পূর্বঘাট পর্বতমালা কিন্তু বিচ্ছিন্ন পর্বতমালা, হ্যাঁ কোথাও কোথাও আছে জায়গাতে জায়গাতে একটা একটা করে, আর পশ্চিমঘাট পর্বতমালা কিন্তু পুরো একদম এক লাইনে একদম সংযুক্ত পর্বতমালা, বুঝতে পেরেছ। এবার দেখো এই একটা জিনিস দেখো, এই বিন্ধ্য পর্বতমালা এবং সাতপুরা পর্বতমালা, বিন্ধ্য পর্বতকে বিন্ধ্যাচল পর্বত বলা হয়, পর্বতমালা বলা হয়, এর মধ্যে দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে, খুবই ইম্পর্টেন্ট নদী, এটা জানতে হবে তোমাদেরকে। এটা হচ্ছে তোমাদের নদী নর্মদা নদী। কি নদীটির নাম স্যার, নদীটির নাম হচ্ছে স্যার নর্মদা, এই নদীটির নাম হচ্ছে নর্মদা, নর্মদা নদী। নর্মদা নদী তোমাদের পরীক্ষায় প্রশ্ন পড়তে পারে, পশ্চিম বাহিনী নদীর নাম কি, এইটা হচ্ছে পশ্চিম বাহিনী নদী। দেখো এটা অমরকণ্টক থেকে উৎপন্ন হয়েছে, আবার ভালো করে তোমাদেরকে নোট করে দেবে এগুলো, অমরকণ্টক থেকে উৎপন্ন হয়ে তোমার বিন্ধ্য পর্বত এবং সাতপুরা পর্বতের মধ্যে গস্ত উপত্যকা দিয়ে প্রবাহিত হয়েছে, মানে ফাটল দিয়ে একটা। যখন এই ফাটল বা চুক্তি যেটাকে বলা হয় সেটা কিভাবে তৈরি হয়, এই চুক্তির মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হয়েছে বিন্ধ্য পর্বত এবং সাতপুরা পর্বতের মধ্যে দিয়ে, বুঝতে পেরেছো। তোমাদেরকে ছবি এঁকে দেখানোর চেষ্টা করি। কিটক্যাট খেয়েছো তোমরা, কিটক্যাট
ফেভারিট চকলেট আমাদের, আমার তো অবশ্যই ফেভারিট চকলেট, তোমাদেরও নিশ্চয়ই কিটক্যাট খেতে পছন্দ আছে। দেখো কিটক্যাটে এরকম থাকে, মানে স্তর থাকে, ভাগ থাকে উঁচু নিচু করে। দেখো এইটা হচ্ছে উঁচু জায়গা, হ্যাঁ, আর এটা হচ্ছে নিচু জায়গা। এইটা উঁচু জায়গা, দুই সাইড উঁচু, মিডিলটা বসা আছে। এবার এই 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 এইটা ধরে নাও বিন্ধ্য পর্বত, এটা হচ্ছে বিন্ধ্য পর্বত মালা, এবং এটা সাতপুরা পর্বতমালা। তাহলে এই মিডিলটা খাল, কিটক্যাট চকলেট দেখেছো তো, ওই দিকে যদি জল যদি ঢালা হয় তো ওই দিক দিয়ে বয়ে যাবে, তাই না? তো এই দিক দিয়ে নদীটা বয়ে গেছে, এই দিক দিয়ে, এটা হচ্ছে নর্মদা নদী, নর্মদা। তো এটা কিভাবে ঘটেছে, যখন এই সংঘর্ষ হয়েছিল আঙ্গারা ল্যান্ড এবং গন্ডোয়ানা ল্যান্ড, এটা হচ্ছে ভারতটা গন্ডোয়ানা ল্যান্ডের একটা অংশ, যখন সংঘর্ষ হয় খুব জোরে, হিমালয় পর্বত যখন তৈরি হয় তখন এখানে ফাটল ধরে যায়, এবং ফাটলের ফলে ওইখান দিয়ে কিন্তু নদী প্রবাহিত হতে থাকে। এই নদীর নাম হচ্ছে নর্মদা নদী। বুঝতে পারছো তো? কেমন বুঝতে পারছো কমেন্টে কিন্তু জানাবে যে ক্লাসটি তোমাদের কেমন লাগছে। যারা এতক্ষণ দেখছো বা এই ক্লাসটি আপলোড হওয়ার পর তোমরা দেখছো অবশ্যই কেউ তো জানাবে বুঝতে কেমন পারছো, না আরো কিভাবে বোঝাতে হবে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে, ভালো খারাপ যেটাই তোমাদের মন্তব্য অবশ্যই তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? তো এইটা ভালো করে বুঝে নাও। আর একটা আছে যেটা, দেখো এইখানে আমি যেটা গোল করেছি, এই গোলটা আমি করেছি, দেখো পূর্ব ঘাট, এই পশ্চিম ঘাট আর পূর্ব ঘাট এক জায়গায় মিলিত হয়েছে, এই জায়গাটা, এই পর্বত, এটা একটা পর্বত, এটা হচ্ছে নীলগিরি। কি পর্বত স্যার? এটা হচ্ছে নীলগিরি, নীলগিরি পর্বত, নীলগিরি পর্বতমালা, নীলগিরি পর্বতমালা, ঠিক আছে? এটা হচ্ছে নীলগিরি পর্বতমালা। তো এইটা কোথায় আছে জেনে নাও। নীলগিরি পর্বতমালা 3টি স্টেটের বর্ডারে আছে। স্টেট মানে রাজ্য, 3টি রাজ্যের বর্ডারে অবস্থিত। একটা হচ্ছে কর্ণাটক, যার রাজধানী কি? কর্ণাটকের রাজধানী কি? বেঙ্গালুরু। বেঙ্গালুরুকে কি বলা হয়? উদ্যান নগরী বলা হয়, স্পেস সিটি বলা হয়, তাই তো? আর সিলিকন ভ্যালি বলা হয় ভারতের, আরো অনেক রকম নাম আছে, বুঝতে পারছি। টেক হাব বলা হয় ভারতের। তো হচ্ছে ব্যাঙ্গালোর, সেই ব্যাঙ্গালোর যেটা, যে স্টেটের রাজধানী সেটা হচ্ছে কর্ণাটক। তামিলনাড়ুর রাজধানী কি? চেন্নাই। আর কেরালার রাজধানী কি? তিরুবনন্তপুরম। তো এই 3টি কি বললাম? বেঙ্গালুরু, তামিলনাড়ু এবং কেরালার বর্ডারে কিন্তু অবস্থিত নীলগিরি পর্বতমালা, এই নীলগিরি পর্বতমালা। তারপরে তার নিচে একটা পর্বতমালা আছে স্যার, বা একটা পর্বত আছে, এটা হচ্ছে কার্ডামাম। বুঝতে পারছো কি? এত দূর আসছে, অবশ্যই আসছে মনে হয়, পুরোটা বোঝা যাচ্ছে? এটা হচ্ছে কার্ডামাম পর্বত বা পাহাড় বলতে পারো, এগুলি পাহাড়। এটাকে কি বলা হয়? কার্ডামাম। এখানে প্রচুর মশলা পাওয়া যায় বলে একে কি বলা হয়? মশলা বলতে গেলে এক রকমের মশলা পাওয়া যায়, যেটা হচ্ছে এলাচ পাওয়া যায়, একটা মশলা, প্রচুর পরিমাণে এলাচ পাওয়া যায়, তাই একে বলা হয় এলাচ পাহাড়। কি বলা হয়? এলাচের পাহাড়ও কিন্তু বলা হয়। এই কার্ডামাম পাহাড়কে এলাচের পাহাড় বলা হয়। বুঝতে পেরেছো? এগুলি সব নোট করবে, এরকম ভাবে ম্যাপ আঁকবে, দিয়ে এরকম ভাবে নোট করবে, বুঝতে পারলে? 2টি কালি দিয়ে এরকম ভাবে নোট করবে। তাহলে আর কি বাকি থাকলো? হ্যাঁ, কিছু নোট করে নাও। উপদ্বীপীয় মালভূমিটির উচ্চতা কত? উপদ্বীপে যে মালভূমির উচ্চতা কত? 600 থেকে 900 মিটার অ্যাভারেজ, মানে গড় উচ্চতা 600 থেকে 900 মিটার কিন্তু এই মালভূমির গড় উচ্চতা। এবং এগুলি কি শিলা দ্বারা গঠিত?
তোমরা জানবে বা বলে দিচ্ছি তোমাদেরকে, নিস ও সিস্ট। নিস ও সিস্ট শিলা দ্বারা কিন্তু গঠিত, এবং এর যে এরিয়াতে একটা ক্ষেত্রফলে কতটা ক্ষেত্রফলে ছড়িয়ে আছে সেটা জেনে নাও, 16 লক্ষ বর্গ কিলোমিটার। 16 লক্ষ বর্গ কিলোমিটার, বর্গ কিমি করে দিচ্ছি শর্টকাট, বর্গ কিলোমিটার, 16 লক্ষ বর্গ কিমি। বুঝতে পেরেছ? 16 লক্ষ বর্গ কিলোমিটার দূরে অবস্থান করছে। আর কি পয়েন্ট আছে? আর সেরকম কোনো পয়েন্ট নেই। এইখানে একটা জিনিস তোমাদের দেখিয়ে দেই, এই পুরো ধরে না এত দূর, এই পুরো এরিয়া জুড়ে একটা মালভূমি আছে। মালভূমি, দক্ষিণ ভারতের মালভূমি। দেখো এটা দক্ষিণ ভারতে পড়ছে। এটাকে বলা হয় ডেকান ট্রাপ। ডেকান, ক্রিকেটে তোমরা কেউ কেউ জানো, আইপিএল যারা দেখেছো, ডেকান চার্জার বলে একটা টিম ছিল, সেটা সম্ভবত এখন হায়দ্রাবাদ, তাই তো? হায়দ্রাবাদ নাম ধারণ করেছে, চেঞ্জ করে হায়দ্রাবাদ নাম রেখেছে। তো হায়দ্রাবাদ দক্ষিণ ভারতের বলে ডেকান চার্জার। কি নাম ছিল? ডেকান চার্জার টিম। তো ডেকান মানে দক্ষিণ, ডেকান মানে কি? দক্ষিণ। ট্র্যাপ, এটাকে বলা হয় ডেকান ট্র্যাপ। ট্র্যাপ মানে এখানে এমন ভূভাগ যেখানে তোমার মানে উঁচু নিচু এমন ভূভাগ আছে যেখানে ট্র্যাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বাট মানুষ ট্র্যাপ হয়ে যায়, মানে আটকে যায়, বেরোনোর রাস্তা খুঁজে পায় না। সেই জন্য মালভূমি, এই দক্ষিণ ভারতের এই মালভূমিটাকে বলা হয় ডেকান ট্র্যাপ মালভূমি। বুঝতে পেরেছো? যে এতদূর দেখো, এটা তুমি নোট করে নাও, কিছু কিছু নোট করে নাও বা স্ক্রিনশট করে নাও তোমরা। নিশ্চয়ই তোমরা স্ক্রিনশট করে নিয়েছো। চলো তারপরে পাঠে যাওয়া যাক। দেখো এই আরাবল্লী পর্বত সম্বন্ধে একটু জানবো আমরা, আরাবল্লী পর্বত সম্বন্ধে জানবো। তার আগে একটা জিনিস তোমাদের দেখিয়ে দেই, দেখাতে ভুলে গেছি। এই মালভূমি কিরকম টাইপের হয়? মালভূমি এরকম হয়, উঁচু অংশ। বুঝতে পারছো? এরকম মাথাটা, পর্বতের যেমন মাথাটা চুচালো থাকে, চুচালো টাইপের থাকে, সেরকম টাইপের না, মাথা এরকম কাটা টাইপের। হ্যাঁ, আর উচ্চতাটা বলে দিয়েছি 600 থেকে 900 মিটার। 600 থেকে 900 মিটার হাইট হয় অ্যাভারেজে। বুঝতে পারছো? 600 থেকে 900 মিটার হাইট হয়। এটা হচ্ছে এরকম টাইপের মালভূমি হয়, মালভূমির দেখতে। চলো হেডিং করা যাক, আরাবল্লী পর্বত। আরাবল্লী পর্বতমালা বলতে পারো, পর্বতমালা, আরাবল্লী পর্বতমালা। আরাবল্লী পর্বতমালা কি স্যার? আরাবল্লী পর্বতমালা তোমাদের দেখিয়েছি একদম। কোথা থেকে কোথায় বলেছিলাম? মুখে বলেছিলাম গুজরাট থেকে দিল্লি পর্যন্ত। গুজরাট থেকে দিল্লি, দিল্লি পর্যন্ত বিস্তৃত। কত কিলোমিটার? প্রায় 800 কিলোমিটার। 800 কিলোমিটার কিন্তু এটা টোটাল বিস্তৃত, যত এরিয়া জুড়ে। এখান থেকে, এটা হচ্ছে গুজরাট থেকে একদম দিল্লি, 800 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, মানে 800 কিলোমিটার বিস্তৃত। আরাবল্লী, আরাবল্লী পর্বত তোমার ক্ষয়জাত পর্বত, একটা ক্ষয়জাত পর্বত। আরাবল্লী ক্ষয়জাত পর্বত, ক্ষয় হয়েছে অনেকটাই। এইটা হিমালয় পর্বতের উচ্চতা জানো 8848 বা 8850 মিটারও বলে। তো এটা যখন প্রথম যুগে ছিল প্রায় 577 মিলিয়ন বছর আগেকার সৃষ্টি। 577 মিলিয়ন
মিলিয়ন বছর আগে এটা সৃষ্টি হয়েছে, অনেক যুগ আগে সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ভঙ্গিল পর্বত। যেটা বলছিলাম, যেটা যখন সৃষ্টি হয় তখন এটা হিমালয়ের থেকে অনেক উঁচু ছিল, এখন তো মালভূমি রূপে পরিণত হয়েছে। ওই তুমি বলবে আমার কাছে আর 2 ঘন্টা বা 1 ঘন্টা টাইম দেন, আমি কিন্তু টপে পৌঁছে যাবো একদম। 1 ঘন্টার মধ্যে আমি কিন্তু এই আরাবল্লী পর্বতের একদম চূড়ায় চলে যাব। ক্ষয়কার্য কোটি কোটি বছর ধরে, লাখ লাখ বছর ধরে ক্ষয়কার্যের ফলে, ওয়েদারিং যেটাকে বলে, আবহাওয়া বিকার, তার ফলে কি হয়, ক্ষয়কার্য হয়ে ক্ষয় হতে হতে এখন অবশিষ্ট অংশ কি, এটা ক্ষয়জাত পর্বত বা একে কি বলা হয়, অবশিষ্ট পর্বত। একে বলা হয় অবশিষ্ট পর্বত। এখন এর শেষ দিক, এই পর্বতের শেষ দিক 570 মিলিয়ন বছর আগে তৈরি হয়েছে, অনেক বছর আগে। আর হিমালয়কে কি বলা হয়, নবীন ভঙ্গিল পর্বত, না নতুন ভঙ্গিল পর্বত। আরাবল্লীও কিন্তু ভঙ্গিল পর্বত স্যার, আরাবল্লীও কিন্তু হিমালয় যেমনভাবে সৃষ্টি হয়েছে, আরাবল্লীও কিন্তু সেরকমভাবেই সৃষ্টি হয়েছিল। তাই এটা প্রাচীন ভঙ্গিল পর্বত, প্রাচীন ভঙ্গিল পর্বত কিন্তু। ভঙ্গিল পর্বত বা পৃথিবীর সব থেকে পুরনো ভঙ্গিল পর্বত, ভঙ্গিল। এটা আমি মুছে দিচ্ছি, এখানে লিখে দেই আরবসি ভঙ্গিল পর্বত। পৃথিবীর সবচেয়ে পুরনো ভঙ্গিল পর্বত কোনটা স্যার, এই আরাবল্লী পর্বতমালা। বুঝতে পারছো, পৃথিবীর সবচেয়ে পুরনো ভঙ্গিল পর্বত। স্যার এটা যেহেতু একটা পর্বত শৃঙ্গ মানে পর্বতমালা, তো এর একটা পর্বত শৃঙ্গ থাকবে, মানে সর্বোচ্চ পিক থাকবে, মানে হাইয়েস্ট পিক যাকে বলে সর্বোচ্চ শৃঙ্গ থাকবে। সেই সর্বোচ্চ শৃঙ্গটির নাম কি? সেই সর্বোচ্চ শৃঙ্গটির নাম হচ্ছে তোমাদের গুরু শিখর। এর সর্বোচ্চ শৃঙ্গ, সর্বোচ্চ শৃঙ্গর নাম হচ্ছে গুরু শিখর। কি স্যার? গুরু শিখর। গুরু শিখর। এর উচ্চতা তোমাদের পরীক্ষায় পড়বে না অবশ্য, তাও লিখে দিচ্ছি 1720 বা 22। কোনো বই হয়তো 1720 পাবে বা কোনো বইয়ে 1722 পাবে। 1722 মিটার। সবসময় পর্বত বা পর্বতমালা হাইয়েস্ট পিকের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা কিন্তু পর্বতের মাপা হয় এই মিটারে, কিন্তু কিলোমিটারে না, কিন্তু মিটারে মাপা হয়। সর্বোচ্চ শৃঙ্গ কি তোমাদের গুরু শিখর। খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই পয়েন্টটা পরীক্ষায় পড়ার মতো, বারবার পড়েছে। গুরু বলবে আরাবল্লী পর্বতের পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, সেটা হবে গুরু শিখর, 1722 মিটার উচ্চতা। এবং এই গুরু শিখরে স্যার এই গুরু শিখরটা কোথায় অবস্থিত? গুরু শিখরটা অবস্থিত আবু পাহাড়ে বা আবু হিল ইংরেজিতে বলে, আবু পাহাড় বাংলাতে, আবু পাহাড়। আবু পাহাড়ে গুরু শিখর অবস্থিত। এই আবু পাহাড়ে আরেকটা কি আছে স্যার? আবু পাহাড়ে আরেকটা আছে তোমাদের, যেটা আছে জৈন মন্দির আছে একটা, দিলওয়াড়া। দিলওয়াড়া, দিলওয়ালা না কিন্তু, দিলওয়াড়া। দিলওয়াড়া জৈন মন্দির। এটা একটা জৈন মন্দির অবস্থিত। এটাও ইম্পর্টেন্ট আছে, লিখে নেবে, পরীক্ষায় পড়তে পারে। দিলওয়াড়া জৈন মন্দির কোথায় অবস্থিত? এটা আছে আবু পাহাড়ে। আবু পাহাড়ে দিলওয়াড়া জৈন মন্দির আছে। এখানে একটু পৃথিবীর সব থেকে পুরাতন ভঙ্গিল পর্বত এটা আরাবল্লী পর্বত। ঠিক আছে, আরাবল্লী থেকে
এইগুলি নোট করে নাও, আমি সাইডে চলে যাচ্ছি, তোমরা স্ক্রিনশট করে নাও। তো চলো, আগেরটা নোট করে নিয়েছো, স্ক্রিনশট করে নিয়েছো। তো এরপরে যে পর্বতমালাটি আসবো সেটা হচ্ছে বিন্ধ্য পর্বতমালা বা বিন্ধ্য পর্বত বলা হয়। এইটা বিন্ধ্য পর্বতমালা। বিন্ধ্য পর্বত, হেডিং দেবে বিন্ধ্য পর্বত। এ থেকে 2-4টি পয়েন্ট দেখতে হবে। বিন্ধ্য পর্বতের গড় উচ্চতা হচ্ছে খুব বেশি না, 752 মিটার, কিন্তু 752 মিটার। বিন্ধ্য পর্বত কোথা থেকে কোথা বিস্তৃত দেখতেই পাচ্ছ, এইখানে গুজরাট অংশ হচ্ছে, গুজরাট থেকে এদিকে বিহারের বর্ডার পর্যন্ত, বিহারের ভেতরে ঢুকেনি, বিহারের বর্ডার সাইড পর্যন্ত বিস্তৃত, মানে গুজরাট থেকে বিহার পর্যন্ত বিস্তৃত। এটা কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? গুজরাট টু বিহার, গুজরাট থেকে বিহার। এইভাবে নোট করবে, শর্ট ভাবে নোট করবে, নিজে বোঝার মতো। গুজরাট থেকে বিহার পর্যন্ত বিস্তৃত। এর নাম আছে, গুজরাটে একে বলা হয়, গুজরাটে বলা হয় জোবাট পাহাড়। কি বলা হয় স্যার? জোবাট পাহাড়ি বা পাহাড়, জোবাট পাহাড়। আমরা যে তথ্যগুলি তোমাদেরকে দেওয়া হচ্ছে গ্রুপ সিডি এর জন্য এনাফ। তুমি যে কোনো পরীক্ষা দাও, এসএসসি জিডি, এসএসসি এমটিএস এবং রেলওয়ে, ডাব্লিউবিসিএস পর্যন্ত সব এর মধ্যে থেকেই কোশ্চেন পাবে। দেখবে যে আমরা যে টপিকের ক্লাস দিচ্ছি, যেমন উপদ্বীপীয় মালভূমি, এর মধ্যে থেকেই দিবে কোশ্চেন পাবে, এর বাইরে যাবে না আশা করি। তো গুজরাটে বলা হয় কি? জোবাট পাহাড়। এবং এটাকে বিহারে বলা হয়, বিহারে বলা হয় কি স্যার? কেমুর বা কাইমুর পাহাড়। বুঝতে পারলে দু জায়গায় দু নাম। এবং এটা মধ্যপ্রদেশ দিয়ে গেছে, বেশিরভাগটাই মধ্যপ্রদেশ অবস্থিত। মধ্যপ্রদেশে বিন্ধ্য পর্বতই বলা হয়। বুঝতে পারছো? গুজরাটে বলা হয়, কোশ্চেন আসতে পারে এখান থেকে, গুজরাটে কি বলা হয়? জোবাট পাহাড়। এবং বিহারে কি বলা হয় স্যার? বিহারে বলা হয় কেমুর পাহাড় বা কেমুর হিল বা কাইমুর পাহাড়, যেটা বলবে, একই রকমই প্রায়। এবং তো চলো তার পরবর্তী পয়েন্ট হচ্ছে এইটা, এই বিন্ধ্য পর্বত মালাটা পুরো বিল্ডিং মেটেরিয়ালসের জন্য কিন্তু ফেমাস। বিল্ডিং মেটেরিয়ালস বলতে কি স্যার? প্রধানত পাথরই এখানে প্রধানত পাওয়া যায়। ওই পাথরের জন্য এটা কিন্তু বিখ্যাত। বিল্ডিং বুঝতে পারছো, অট্টালিকা বাড়িঘর তৈরি করতে যেটা প্রয়োজন পড়ে পাথরের, সেটার জন্য ফেমাস। তো বিল্ডিং ম্যাটেরিয়াল জন্য কিন্তু এটা পরিচিত বা ফেমাস। এবং এটা যেহেতু একটা পর্বতমালা, এর সর্বোচ্চ শৃঙ্গ অবশ্যই আছে, যেমন আরাবল্লী পর্বতমালা দেখলাম। তো এরও আছে সর্বোচ্চ শৃঙ্গ, হচ্ছে এর সর্বোচ্চ শৃঙ্গ কি স্যার? সদ্ভাবনা শিখর। সদ্ভাবনা শিখর। এটা কোন স্টেটে পড়ে, কোন রাজ্যে? শর্টকাটে লিখে দিচ্ছি, এটা হচ্ছে এমপিতে। এটা স্যার এমপি, মানে মধ্যপ্রদেশে কিন্তু এই সদ্ভাবনা শিখরটি অবস্থিত, যেটা বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। তো এই হলো বিন্ধ্য পর্বত থেকে কিছু পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট, তোমরা নোট করে নাও বা স্ক্রিনশট করে নাও। তো চলো তারপরের যে পর্বতমালা আছে, দেখো বিন্ধ্য পর্বতের দক্ষিণে যে পর্বতমালা আছে সে সাতপুরা পর্বতমালা। সে সাতপুরা পর্বতের সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই। সাতপুরা পর্বত
প্রথম পয়েন্ট দেখো, সাতপুরা পর্বতটা কোথায় অবস্থিত? বিন্ধ্য পর্বত তার দক্ষিণে। তো এটা লিখে রাখো যে বিন্ধ্য পর্বতের দক্ষিণে অবস্থিত। বিন্ধ্য পর্বতের দক্ষিণে, নিচের দিক মানে দক্ষিণ, দক্ষিণে অবস্থিত। ঠিক আছে। এবং দেখো এই বিন্ধ্য পর্বতমালা, আগে যেটা বুঝিয়ে দিয়েছি ম্যাপটা পুরো আঁকার সময়, বিন্ধ্য পর্বতমালা এবং সাতপুরা পর্বতমালার, বিন্ধ্য পর্বতমালা এবং সাতপুরা পর্বতমালার মধ্যে একটা নদী প্রবাহিত হয়েছে, সেটা হচ্ছে নর্মদা নদী। নর্মদা নদী কি উপত্যকার মধ্যে দিয়ে? গ্রস্ত উপত্যকা বা রিফট ভ্যালি যাকে বলা হয় ইংরেজিতে, গ্রস্ত উপত্যকা। এটা একটা চুক্তি বা ফাটল, সেই চুক্তি বা ফাটলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এটা হচ্ছে যাকে বলা হয় গ্রস্ত উপত্যকা। গ্রস্ত উপত্যকা। বিন্ধ্য ও সাতপুরার মধ্যে গ্রস্ত উপত্যকা বা যাকে বলা হয় রিফট ভ্যালি, ইংরেজিতে বলা হয় রিফট ভ্যালি, VALLY, রিফট ভ্যালি দিয়ে কি হয়েছে? নর্মদা, বিন্ধ্য সাতপুরার মধ্যে গ্রস্ত উপত্যকা বা রিফট ভ্যালি এর মধ্যে দিয়ে নর্মদা, মধ্যে দিয়ে নর্মদা নদী প্রবাহিত। বুঝতে পারলে এইটা? এবং এটা কোথায় পড়েছে? এটা একটু পর লিখে দিচ্ছি। পশ্চিম বাহিনী নদী অবশ্য নর্মদা। এবং এই যে বিন্ধ্য পর্বত দেখতে, এই সাতপুরা পর্বত দেখতে পাচ্ছ, এর দেখো আমি তিনটি ভাগ করেছি। দেখো এ দেখো, এখানে একটা ভাগ করেছি, এখানে একটা ভাগ করেছি এবং এখানে একটা ভাগ করেছি, তিনটি ভাগে বিভক্ত। এইটাকে, এটা হচ্ছে গুজরাটে অবস্থিত। গুজরাটের নাম হচ্ছে, এই যে গুজরাটের যে ভাগটার নাম হচ্ছে সেটা হচ্ছে কি বলতো? রাজপিপলা বলা হয়। গুজরাটের যে ভাগটা গুজরাটে বলা হয় কি? রাজপিপলা। রাজপিপলা বলা হয়। এবং এমপিতে যেটা আছে, সরি এমপিতে বলা হয় এটাকে, মধ্যপ্রদেশ অবশ্যই মিডিলকার পার্টটাকে বলে মহাকাল। মহাকাল, মহাকাল বলা হয় অবশ্য। মহাকালের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে, যেটা এর সর্বোচ্চ শৃঙ্গ কি? সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়, যেটা পুরো সাতপুরা পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ কি বলো? সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে ধূপগড়। ধূপ, এখানে নিচে লিখে দিচ্ছি ধূপগড়, যেটা পুরো কিন্তু বিন্ধ্য এই সাতপুরা পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। এবং মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় যেটা আছে, এই হ্যাঁ মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড় মিলে আছে, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়, ছত্তিশগড় মিলে যেটা আছে, বিহারে নেই, ভুল করে বিহার বলে দিয়েছিলাম, সরি। মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় মিলে যেটা আছে, এই পার্টটা পূর্ব দিকের পার্ট, এটাকে বলা হয় মহিকাল। মহিকাল পর্বত। এর সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক। সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক। অমরকণ্টক, অমরকণ্টক। এই অমরকণ্টক দিয়ে দুটি নদী প্রবাহিত হয়েছে। অমরকণ্টক একটা পর্বতমালা, সর্বোচ্চ শৃঙ্গ কি? অমরকণ্টক। আর এখানে ধূপগড়, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। এবং মহাদেব, মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ধূপগড়। এবং মহিকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে অমরকণ্টক। এই অমরকণ্টক দিয়ে দুটি নদী প্রবাহিত হয়েছে। একটি দেখতে পাচ্ছ, এই অমরকণ্টক হচ্ছে এইখানে ধরলো একটা সর্বোচ্চ শৃঙ্গ। এখান থেকে এই নর্মদা নদী উৎপন্ন হয়ে
পশ্চিম দিকে প্রবাহিত হয়ে কোথায় পড়েছে? পড়েছে তোমার খামবাত উপসাগরে। তাহলে এটা লিখে নাও, নর্মদা। একটা হচ্ছে নর্মদা, পশ্চিম বাহিনী নদী, পশ্চিম বাহিনী নদী খামবাত উপসাগরে পড়েছে, খামবাত উপসাগরে পতিত হয়েছে, পতিত হয়েছে। আর নিশ্চয় আসছে এত দূর। এরপর নিচে আরেকটা নদী আছে, সোন। সোন নদী দেখিয়ে দিচ্ছি ম্যাপে তোমাদেরকে। সোন ওই অমরকণ্টক থেকে উৎপন্ন হয়ে উত্তর বাহিনী নদী, এটা উত্তর বাহিনী নদী, বাহিনী, এটা গঙ্গাতে মিলেছে সোন নদী, উত্তর বাহিনী নদী, এটা উত্তর বাহিনী। তো এতদূর আসছে নিশ্চয়, তোমরা দেখতে পাচ্ছ। তো উত্তর বাহিনী নদী, এই সোন নদী এই দিক দিয়ে গেছে, নিয়ে এইদিকে প্রবাহিত হয়েছে, আর এটা পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে, যেটা তোমার নর্মদা নদীটি, এটা হচ্ছে নর্মদা, দিয়ে এই খামবাত উপসাগরে পড়েছে। আর সোন নদী এই উত্তর বাহিনী নদী উত্তর দিকে গিয়ে গঙ্গাতে মিলিত হয়েছে। তো এ হলো সাতপুরা পর্বতের কিছু গুরুত্বপূর্ণ তথ্য, ইম্পর্টেন্ট সবগুলোই। তো এগুলো নোট করে নাও বা স্ক্রিনশট করে নাও। আমি সরে যাচ্ছি একটু। চলো তারপরের আজকে লাস্ট যে পড়াটা করতে হবে সেটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি। তাহলে আজকে ক্লাস শেষ হয়ে যাবে। ছোটনাগপুর মালভূমি সম্বন্ধে জানবো। এই ছোটনাগপুর মালভূমি যেটা দেখতে পাচ্ছ, তোমাদেরকে বলেছি, সংক্ষেপে বলেছিলাম, সেটার ব্যাপারে তোমরা কিছু নোট করে নাও। ছোটনাগপুর মালভূমি খুবই গুরুত্বপূর্ণ। ছোটনাগপুর মালভূমি, তাহলে আগে জেনে নেই এটা কোন স্টেটে আছে, কোন রাজ্যে আছে। তোমরা যদি বলো স্যার একটা রাজ্য বলেন, তাহলে প্রধান যে রাজ্য হবে সেটা হবে ঝাড়খণ্ড। কিন্তু আরো দু একটা রাজ্যের নাম বলেন যেখানে আছে, এত বড় এরিয়া জুড়ে আছে। প্রধানত ঝাড়খণ্ডে আছে, ঝাড়খণ্ডে পুরো মানে বেশিরভাগ অংশটি আছে। আর দুটি স্টেট যদি বলা হয়, পশ্চিমবঙ্গ একটা আমাদের পশ্চিমবঙ্গ হয়ে যাবে, পুরুলিয়া সাইডটা, পুরুলিয়া জানো তোমরা, পাহাড় যেটা আছে সেটা, মানে যে মালভূমিটা দেখতে পাও, পাহাড় উঁচু নিচু দেখতে পাও, সেটা হচ্ছে ওই ছোটনাগপুরেরই অংশ। এবং তোমার উড়িষ্যা, নিচে দেখো উড়িষ্যা আছে, উড়িষ্যাতেও বিস্তৃত আছে। তো তিনটি স্টেটের নাম আমি লিখে দিচ্ছি আমি। ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, শর্টকাটে লিখে দিচ্ছি পশ্চিমবঙ্গ, এবং উড়িষ্যা, বা উড়িষ্যা বলতে পারো। এই তিনটি স্টেট বা যাকে বাংলাতে বলে রাজ্যতে এই কিন্তু এই ছোটনাগপুর মালভূমি বিস্তৃত আছে। এবং এই ছোটনাগপুর মালভূমির দেখো আমি ভালো করে বলেছিলাম, এইখানে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, তারপরে আছে এদিকে জায়গা পাওয়া যায়নি, শিলং এবং মেঘালয় মালভূমি। এতদূর দেখতে পাচ্ছ নিশ্চয়, শিলং এবং মেঘালয়, শিলং মেঘালয়ের যে গারো খাসি জয়ন্তিয়া, এখানে কি করছি, গারো, খাসি এবং জয়ন্তিয়া, পরপর তিনটি পাহাড় আছে। দেখতে পাওয়া যাচ্ছে? দেখতে পাওয়া যাচ্ছে না। চলো একটু ছোট করে নিলাম, এটা এত দূর আসছিল না তোমাদের ক্যামেরাতে। তো ছোটনাগপুর মালভূমি দেখো, এই মিডিলটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ ধরে নাও, এবং তারপরে শিলং আছে, মেঘালয় আছে। তো শিলং মেঘালয়ের মালভূমিটাও, প্রধানত শিলং মালভূমিটাও ছোটনাগপুর মালভূমির অংশ। এই মিডিলটা কোনো কারণে ন্যাচারাল কোনো ঘটনার ফলে বসে গেছিলো বা সাবডাক্ট হয়ে গেছিলো ইংরেজিতে বলে। তো তার ফলে কিন্তু এইটা পুরো সমুদ্রের অংশ ছিল। এবং তাহলে পশ্চিমবঙ্গ, প্রধানত বাংলাদেশ কি করে তৈরি হলো? এই গঙ্গা নদী
এদিকে প্রবাহিত হয়েছে, বাংলাদেশে ঢুকেছে পদ্মা নামে, এবং ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করেছে। তো এই গঙ্গা এবং ব্রহ্মপুত্রের যে পলি সেডিমেন্ট জমা হয়ে লক্ষ লক্ষ বছর ধরে জমা হয়ে কিন্তু এই বাংলাদেশের পলি গঠিত সমভূমি বা এই যে সমভূমিটা পুরো বাংলাদেশ একটা সমভূমি সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে সেই জন্য কৃষিকার্য এখানে খুব ভালো, উর্বর মৃত্তিকা। বুঝতে পেরেছ? এই বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ প্রধানত বাংলাদেশ গঠিত হয়েছে। এবং এই যে গারো খাসি জয়ন্তিয়া, এই জন্য এই ছোটনাগপুর মালভূমি এবং এই শিলং ছোটনাগপুর মালভূমির শেষে এখানে একটা পর্বত অবস্থিত আছে, সেটা হচ্ছে পাহাড় অবস্থিত আছে, সেটা রাজমহল পাহাড়, পর্বত না সরি পাহাড়। এই রাজমহল পাহাড় অবস্থিত, এবং এই প্রথমকার যে এটা হচ্ছে গারো পাহাড়। তো এই যে গ্যাপ, একটা গ্যাপ দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় রাজমহল গারো গ্যাপ। পুরো মালদার উপর দিয়ে যে গ্যাপটা আছে সেটা বলা হয় রাজমহল এবং গারো গ্যাপ। তো এটাকে আরেকটা বলা হয় মালদা গ্যাপও বলা হয়। তো লিখে নাও, এটা হচ্ছে রাজমহল গারো গ্যাপ, রাজমহল গারো গ্যাপ, এভাবে লিখে নাও, বা ব্যাকেটে লিখে দিচ্ছি, এটা ব্যাকেটে লিখে নেবে মালদা গ্যাপ, দুটোই বলা হয় মালদা গ্যাপ। এবং এই পুরো বাংলাদেশটা যেটা বলছিলাম, বাংলাদেশ গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি, পলি সঞ্চয় এর ফলে গঠিত লিখতে পারো, গঠিত। বুঝতে পারছো বাংলাদেশটা কি দ্বারা গঠিত? এই গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর পলি সঞ্চয়ের ফলে গঠিত। হ্যাঁ, এবার তোমরা একটা নিশ্চয় জানো, অনেকে হয়তো জানো জিনিসটা, যে ছোটনাগপুর মালভূমি কিন্তু ভারতের কি বলা হয়, খনিজ ভাণ্ডার বলা হয়। সেটা তো জানো, ওটা লিখে দিচ্ছি না। কেন বলা হয়? এখানে প্রধানত কয়লা এবং আকরিক লোহার জন্য এই জায়গাটা খুব ফেমাস এবং পরিচিত। তাই ছোটনাগপুর মালভূমিতে কি পাওয়া যায় সেটা লিখে দিচ্ছি। কয়লা, ভারতে সব থেকে বেশি কয়লা উত্তোলন হয়। ভারতের সব থেকে বেশি কয়লা পাওয়া যায়, লিখতে পারো বেশি কয়লা পাওয়া যায়। তাই তো? এবং এই কয়লাটা কি প্রকৃতির? স্যার এই কয়লাটা হচ্ছে বিটুমিনাস। এটা মনে রাখবে, ভারতে সব থেকে বেশি পাওয়া যায় বিটুমিনাস। কয়লা, ভারতের খনিজ সম্পদ সম্বন্ধে যখন পড়াবো, কি কি কয়লা আছে, কয়লার সম্বন্ধে সব কিছু ডিটেলসে বলবো। বিটুমিনাস কয়লা ভারতে সব থেকে বেশি পাওয়া যায়। এই বিটুমিনাসের কয়লা দ্বারা এই ভারতে সব থেকে বেশি কয়লা পাওয়া যায় ছোটনাগপুর মালভূমিতে, এবং বিটুমিনাস এখানে কয়লা পাওয়া যায় প্রধানত ঝাড়খণ্ডে কিন্তু ঝাড়খণ্ডে কি বলবে, ভারতের সবচেয়ে বেশি কয়লা সঞ্চয় আছে বা রিজার্ভ বা সঞ্চয় যাকে বলে, রিজার্ভ হয়ে আছে ঝাড়খণ্ডে। ভারতের সব থেকে বেশি কয়লা সঞ্চয় হয়ে আছে। এবং আর একটা জিনিস, এখানে আকরিক লোহা পাওয়া যায়। আকরিক মানে যে আকরিক থেকে লোহা তৈরি হয় সেটাকে আকরিক লোহা বলে। খনি থেকে যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে আকরিক লোহা, তাকে পরিশুদ্ধ করে লোহা তৈরি করা হয়। আকরিক লোহাও ভালো পাওয়া যায়, লিখে নাও, পাওয়া যায়।
তো এটা নোট করো, আরো কিছু ছোটনাগপুর মালভূমি সম্বন্ধে দেবো, এটা স্ক্রিনশট করে নাও, আমি সাইডে। চলো ছোটনাগপুর মালভূমি থেকে আরো 2-4টে পয়েন্ট আমরা জেনে নিই, যেটা প্রয়োজন আছে। দেখো, ছোটনাগপুর মালভূমির একদম মধ্যে দিয়ে দুভাগে ভাগ করেছে একটা নদী, সেই নদীটির নাম হচ্ছে দামোদর। নদীটির নাম কি স্যার? দামোদর নদী। এখানে লিখে দিচ্ছি দামোদর নদী। দুভাগে ভাগ করার ফলে কি হয়েছে, ওপরের যে অংশটি বুঝতে পারছো, ওপরের যে পাটটি ছোটনাগপুর মালভূমির, সেটাকে কি বলা হয়? হাজারিবাগ মালভূমি। এবং নিচের যে পাটটি আছে সেটা রাঁচি, যেটা ঝাড়খণ্ডের রাজধানী, সেই রাঁচি মালভূমি। বুঝতে পেরেছ? এবং এই দামোদর নদীটি কি করেছে, এই পশ্চিমবঙ্গে ঢুকেছে, এবং যেটা গঙ্গা নদীর মানে শাখা নদী, সেটা হচ্ছে হুগলি নদীর সঙ্গে মিলিত হয়েছে। তো এইটা লিখো, দামোদর নদীর, শর্টকাটে লিখে নাও, উত্তরে অবস্থিত হাজারিবাগ মালভূমি। হাজারিবাগ মালভূমি। এবং দামোদর নদীর দক্ষিণে অবস্থিত আছে এটা রাঁচি মালভূমি। রাঁচি মালভূমি। এবং এর একটা সর্বোচ্চ শৃঙ্গ আছে, এই ছোটনাগপুর মালভূমির একটা সর্বোচ্চ শৃঙ্গ আছে, সেটা হচ্ছে হাজারিবাগে অবস্থিত, মানে হাজারিবাগ মালভূমিতে অবস্থিত আছে সেই সর্বোচ্চ শৃঙ্গটি। সেটা হচ্ছে কি বলতো? পরেশনাথ। তাহলে পরেশনাথ, সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথ। দেখো, সর্বোচ্চ শৃঙ্গ কার সর্বোচ্চ শৃঙ্গ স্যার? এটা লিখছি না, ছোটনাগপুর মালভূমির ভিতরে পয়েন্ট দিচ্ছি, মানে ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ। ছোটনাগপুর সর্বোচ্চ শৃঙ্গ কি? এটা পরেশনাথ। পরেশনাথ সেটা এই হাজারিবাগ মালভূমিতে অবস্থিত। পুরো ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ পরেশনাথ, হাজারিবাগ মালভূমিতে অবস্থিত। মালভূমিতে অবস্থিত। এবং এই পরেশনাথকে জানো তোমরা, ইতিহাসে হয়তো পড়বে, এখনো হয়তো পড়ানো হয়নি, জৈন ধর্মের ধর্মাবলম্বী তাদের পবিত্র স্থান। কেন? কারণ পরেশনাথ হচ্ছে জৈনদের 23তম তীর্থঙ্কর ছিলেন। অনেকে হয়তো জানো কি ছিলেন তিনি? জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর ছিলেন। প্রথম তীর্থঙ্করের নাম কি ছিল? ঋষভদেব। তোমাদের ঋষভ স্যার, তোমাদেরকে ইংলিশ এবং পলিটি এখন ইতিহাস ক্লাসও দিচ্ছেন, সেই ঋষভ স্যার তোমরা হ্যাঁ তার সাথে রিলেট করে মনে রাখতে পারবে যে জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ছিলেন ঋষভ স্যার বা ঋষভদেব। এবং 23তম তীর্থঙ্কর কে ছিলেন? এই পরেশনাথ। এবং 24তম বা শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর। তো এইটা হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পরেশনাথ, হাজারিবাগে অবস্থিত। আর কি ছিল? পরেশনাথের উচ্চতাটা লিখে দেই, যেটা হয়তো পড়ে না, 1370 মিটার। পরীক্ষায় এত ডিটেলসে পড়বে না, তাও জেনে রাখা ভালো। 1370 মিটার পরেশনাথের মানে হাইটটা। আর আরেকটা যেটা ছিল, হ্যাঁ, এটা জৈনদের লিখে পারো, জৈনদের এই পরেশনাথটাই জৈনদের পবিত্র স্থান। অবশ্যই পবিত্র স্থান হবে, ওদের তীর্থঙ্করের নামে নিশ্চয়ই ওদের সাথে কোনো সম্পর্ক আছে জায়গাটার, ওরা এখানে আধ্যাত্মিক কাজকর্ম করে। তো জৈনদের পবিত্র স্থান নাম এটা, এই পরেশনাথ। তারপরে যেটা আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সর্বোচ্চ শৃঙ্গ ছোটনাগপুর মালভূমির। হ্যাঁ, আরেকটা যেটা আছে
রাঁচি মালভূমি, যেটা রাঁচি নিচের অংশটা রাঁচি মালভূমি, সেই রাঁচি মালভূমিতে একটা নদী আছে যেটা খুব ইম্পর্টেন্ট নদী, সুবর্ণরেখা নদী। তো সুবর্ণরেখা নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? রাঁচি মালভূমি থেকে উৎপত্তি হয়েছে। এবং রাঁচি মালভূমির প্রধান নদী হচ্ছে সুবর্ণরেখা নদী। সুবর্ণরেখা নাম কি করে আসে? এই জন্য আসে যে সুবর্ণরেখা ওর নদীর মানে জলে সোনার কিন্তু কণা পাওয়া যেত, সেই জন্য এই নদীটির নাম রাখা হয় সুবর্ণরেখা নদী। বুঝতে পেরেছ? তো রাঁচি মালভূমিতে অবস্থিত সুবর্ণরেখা নদী, এই রাঁচি মালভূমি থেকে কিন্তু সৃষ্টি হয়েছে। রাঁচি মালভূমিতে অবস্থিত সুবর্ণ রেখা নদী। তো আজকের ক্লাস নিশ্চয় তোমাদেরকে খুবই ভালো লেগেছে, আশা করি ভালোই লেগেছে। আজকে প্রচুর তথ্য দিলাম এবং গল্প একটু কম হলো, তো গল্প অল্প করাই ভালো, কারণ তোমাদের তথ্য পরীক্ষায় পড়বে, গল্প পড়বে না। তো আশা করি কোনোদিন যদি লাইভ ব্যাচ করি তো সেখানে আমরা অবশ্যই গল্প করব এবং মজা করে আরও পড়া যাবে। তো এইগুলো নিশ্চয়ই তোমাদের যে তথ্য দিয়েছি তোমরা নোট করেছো এবং পরীক্ষায় এর মধ্যে থেকেই পড়বে। আমরা যে কজন টিচার যেমন আমি তোমাদের অঙ্ক ক্লাস দেই এবং তোমাদের বিজ্ঞানের ক্লাস দেই এবং কিছুদিন ভূগোলের ক্লাসও দেব। তোমাদের ঋষভ স্যার আছেন, সে খুব সুন্দরভাবে ইংরেজি ক্লাস দিচ্ছেন এবং ভূগোল পলিটি ক্লাসও দেখবে খুব সুন্দরভাবে দিচ্ছেন। তোমাদের একদম মাথা একদম একটা ছক তৈরি যাবে, মাথা একদম মানে গেঁথে যাবে সেই কনসেপ্টগুলো এবং এই তথ্যগুলো। কিন্তু এই তথ্যগুলো প্রচুর তথ্য, হ্যাঁ, এগুলো তোমরা ভালো করে নোট করবে এবং মুখস্থ করবে। তো আজকের মতো এখানে, ক্লাসটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।